আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর গল্প পড়ে পাওয়ার শব্দার্থ, মূল ভাব, লেখক পরিচিতি, বহুনির্বাচনী সৃজনশীল এবং বোর্ড প্রশ্ন আলোচনা করব। গল্পটি পড়ে আমরা বুঝতে পেরেছি যে গল্পটির পাঠের একটা উদ্দেশ্য রয়েছে। এই গল্পটি পাঠের উদ্দেশ্য হলো গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কর্তব্য পরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে, একই সঙ্গে নিজের জীবনেও এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এবার পড়ব আমরা পাঠ পরিচিতি। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এ গল্পের কিশোরেরা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্য বোধ বয়োজ্যেষ্ঠেরাও বিস্মিত অভিভূত। কিশোরেরা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে, তার উপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এ গল্পে। লেখক পরিচিতিটা একটু পড়ে নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে মানে মায়ের বাড়িতে, মামার বাড়িতে। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্র্যের মধ্যে। তার মাতার নাম মৃণালিনী দেবী। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকতা ও পৌরোহিত্য। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যেই তিনি জীবনের আনন্দ খুঁজে পান। তার রচিত সাহিত্যে প্রকৃত ও মানব জীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে। তার সাহিত্য প্রকৃতির অনাবিল সৌন্দর্য, গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। তার সাহিত্যে যে গ্রাম বাংলার মানুষের জীবন এখানে উঠে এসেছে নিখুঁতভাবে, সেটা কিন্তু আমরা বুঝি তার প্রত্যেকটা লেখার মধ্য দিয়ে। পথের পাঁচালী, এই যে পথের পাঁচালী তার যে উপন্যাস, এটা পড়লেই কিন্তু বোঝা যায় তার লেখার গ্রাম বাংলাকে কিভাবে স্পর্শ করে আছে। অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যেরও অমূল্য সম্পদ। তার অনন্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আরণ্যক, ইছামতি গল্পগ্রন্থ, মেঘমল্লার মৌরিফুল, ভ্রমণ দিনলিপি, তৃণাঙ্কুর, স্মৃতির রেখা। কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড়, মিস মিদের কবজ, হীরামানিক জলে। 1950 খ্রিস্টাব্দে তার জীবন অবসান ঘটে। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পড়ব। পড়ে পাওয়া গল্পের শুরু কোন মাসে? বৈশাখ মাসে। পড়ে পাওয়া গল্পটি লেখক বা কথকের কোন সময়ের কথা? ছেলেবেলার কথা। বালকদের দলের মধ্যে বয়সে বড় কে ছিল? বিধু। ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ শোনা গিয়েছিল কোথায়? পশ্চিম আকাশে। ছেলেদের কাছে কাল বৈশাখীর ঝড় মানে কি? আম কুড়ানো। কাল বৈশাখীর ঝড়ে কিসের মতো আম ঝরছিল?
শিলা বৃষ্টির মতো। কিসে হোঁচট খেয়ে বাদল পড়ে গিয়েছিল টিনের বাক্সে? কেউ জানে না যে আমরা পেয়েছি। উক্তিটি কার? বাদলের। ঝড়ের ঝাপটা এলে গল্প কথকরা কোথায় আশ্রয় নিয়েছিল? তেঁতুল গাছের গুড়ির আড়ালে। কাল বৈশাখীর ঝড়ে কিসের মতো আম ঝরছিল? শিলা বৃষ্টির মতো। কিসে হোঁচট খেয়ে বাদল পড়ে গিয়েছিল? টিনের বাক্সে। কেউ জানে না যে আমরা পেয়েছি। উক্তিটি কার? বাদলের। ঝড়ের ঝাপটা এলে গল্প কথকেরা কোথায় আশ্রয় নিয়েছিল? তেঁতুল গাছের গুড়ির আড়ালে। শীতে কেঁপে মরছি। উক্তিটি কার? বাদলের। কার হাতের লেখা ভালো? বাদলের। ইদির ভীষণ এই বিকৃত নামটি কার? লেখকের। নদীর চরে ছোট ছোট বাড়ি ঘর কাদের? কাপালিদের। গ্রামের ভাদুই কুমোর কেন এসেছে? কুয়া কাটানোর মজুরি চাইতে। কাপালি লোকটা কথকের গায়ে এসেছিল কেন? চাকরির খোঁজে। কাপালি লোকটি কোন হাট থেকে পটল বেচে ফিরছিল? নির্বিষ খোলা হাট থেকে। টিনের বাক্সের ভিতর কি বেচার নগদ 50 টাকা ছিল? পটল বেচার। ভাগ্যকে অদৃষ্ট বলা হয় কেন? দেখা যায় না বলে। গল্পে পড়ে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল? সবুজ রঙের। বিধু ও তার বন্ধুরা পড়ে পাওয়া বাক্সটি ফেরত দিয়েছিল কেন? নৈতিক দায়িত্ববোধ থেকে। এবার দেখব আমরা বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন। যে প্রশ্নগুলো এখানে কোনো প্রশ্নের আকারে দেওয়া নাই, একটা বিষয়, কিন্তু এই বিষয়গুলো অনেকবার ঘুরে ফিরে বোর্ড পরীক্ষা এসেছে। বোর্ড পরীক্ষা মানে বৃত্তি পরীক্ষা এসেছে। আচ্ছা, প্রথম 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি। পড়ে পাওয়া গল্পের বালকদের যে সৎ ও দায়িত্বশীল মানসিকতার পরিচয় মেলে তা ব্যাখ্যা করো। এটা আসছে ঢাকা বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2017-18 এবং চট্টগ্রাম বোর্ড 2018 সালে। পড়ে পাওয়া গল্পের বালকদের নৈতিকতার দিকটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আসছে দিনাজপুর বোর্ড 18, রাজশাহী বোর্ড 19, 17, চট্টগ্রাম বোর্ড 17 এবং বরিশাল বোর্ড 18-তে আসছে। পড়ে পাওয়া গল্পে চরিত্রের বর্ণনা দাও। এখানে আচ্ছা, এই প্রশ্নটা হবে পড়ে পাওয়া গল্পে কাপালি চরিত্রের বর্ণনা দাও। এটা আসছে কুমিল্লা বোর্ড 2019-এ। 4 নাম্বার, পড়ে পাওয়া গল্পে কাপালিদের দুরবস্থার চিত্র তুলে ধরো। ঢাকা বোর্ড 19-এ আসছে। 5 হচ্ছে কিশোর দায়িত্ববোধ ও বুদ্ধিমত্তার দিকটি বিশ্লেষণ করো। এটা আসছে কুমিল্লা বোর্ড 2019, যশোর বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 2018-তে। পড়ে পাওয়া গল্পের কিশোরদের সততা ও নৈতিকতার স্বরূপ বিশ্লেষণ করো। এটা আসছে রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 19। এই যে প্রশ্নগুলো, এটা কিন্তু 2টা ধাপে। তবে তোমরা একটা প্রশ্ন যদি ভালো করে পড়ে রাখো, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক 2টাই লিখতে পারবে। এই প্রথম 3টা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন তোমাদের, আর পরের 3টা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তবে একটা প্রশ্ন যদি ভালো করে একটু গুছিয়ে সুন্দর করে পড়ো, 2টার উত্তরই কিন্তু করতে পারবে। এখানে আরও একটা দেখো, এই যে প্রশ্ন নম্বর 1 আর প্রশ্ন নম্বর 5, এই 2টা সেম প্রশ্ন, একটু ঘুরিয়ে আসছে। প্রশ্ন নম্বর 2 এবং প্রশ্ন নম্বর 6 সেম প্রশ্ন ঘুরিয়ে আসছে। যে আমি লিখছি 2 ও 6 1, 1 ও 5 1। আর এখানে 3 এবং 4 2টা প্রশ্ন একই, একটা পড়লেই হবে, একটু ঘুরিয়ে আসছে এই আর কি। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, পড়ে পাওয়া গল্পের বালকদের যে সৎ ও দায়িত্বশীল মানসিকতার পরিচয় মেলে তা ব্যাখ্যা করো। সততা ও নৈতিকতা মানব চরিত্রের অনন্য গুণ, যা পড়ে পাওয়া গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অতি সুন্দরভাবে, চমৎকারভাবে কিশোরদের সামনে তুলে ধরেছেন।
অপরাপর গুণের মতো এই গুণও অর্জন করার চর্চা শৈশব ও কৈশোরেই শুরু হয়। বিধু ও তার সঙ্গীরা দলের মধ্যে এই চর্চা করে সেটা লক্ষ্য করা যায়। তারা পড়ে পাওয়া জিনিসের প্রতি লোভ দেখায়নি, চমৎকার কৌশল অবলম্বন করে তারা পড়ে পাওয়া টিনের ক্যাশ বাক্সটি প্রকৃতি মালিককে হস্তান্তর করতে সমর্থ হয়। তাদের এই দায়িত্বশীলতা ও নির্লোভ মানসিকতার মধ্য দিয়ে কিশোর চরিত্রের সততা ও নৈতিকতার স্বরূপ ফুটে উঠেছে অতি সুন্দর এবং সূক্ষ্মভাবে। এই এক প্রশ্নের উত্তর পড়লাম মানে আমাদের কিন্তু 5 প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আমরা 2 পড়ব, 2-এর সাথে 6টাও পূর্ণতা পাবে। পড়ে পাওয়া গল্পের বালকদের নৈতিক দিকটি ব্যাখ্যা করো। এই নৈতিক দিক হচ্ছে মানুষের মানবিক দিক, যেটি গল্পাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমাদের বয়সী ছোট ছোট কিশোরদের মধ্যে অতি সুন্দর চমৎকারভাবে চিত্রিত করেছেন। কিশোররা প্রাণ প্রাচুর্যে ভরপুর, দুরন্ত উদ্যমে জীবন চলে তাদের সামনের দিকে এগিয়ে। তারপরেও তাদের মধ্যে পড়ে পাওয়া গল্পে যে নৈতিকতার দিকটি তুলে ধরা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। একটি টিনের বাক্স কুড়িয়ে পাওয়ার পর গল্প কথক ও বাদলের ভাবনা এবং বন্যায় নিঃস্ব কাপালি লোকটির প্রতি গল্প কথকের পিতার সাহায্যের মধ্য দিয়ে দরিদ্র মানুষের প্রতি সহানুভূতির দিকটি এখানে কিশোরদের মধ্যে, গল্পে উল্লেখিত কিশোরদের মধ্যে ফুটে উঠেছে। আম কুড়িয়ে ফেরার পথে বাক্স কুড়িয়ে পাওয়ার পর গল্প কথক ও বাদল বাক্সটির প্রথমে কিন্তু তারা সেটা বিক্রি করে অনেক কিছু খাবে, অনেক সন্দেশ খাবে, সেরকম চিন্তাই কিন্তু করেছিল। কিন্তু পরে তারা বাক্সটির চিন্তা করে যে যেই বাক্সটি হারিয়েছে তার দুরবস্থার কথা। এই কথা চিন্তা করার সাথে সাথে তাদের মন মানসিকতার পরিবর্তন হয়। তারা বাক্সটির মালিকের কথা ভেবে বাক্সের তালা ভাঙে না। প্রথম ভাঙতে চাইলেও পরে আর ভাঙে না। বাক্সের প্রকৃতি মালিক বন্যায় সর্বশান্ত নিঃস্ব কাপালি লোকটিকে গল্প কথকের পিতা খেয়ে যেতে বলেন। উল্লিখিত দিকসমূহের মধ্য দিয়ে গল্পটিতে মূলত যে নৈতিকতার, বালকদের নৈতিকতার দিক ফুটে উঠেছে, সেইভাবে তাদের কি বাবা মায়ের কাছ থেকে যেই নৈতিক বোধ, দরিদ্রের প্রতি যে তাদের একটা নৈতিকতা বা দায়িত্ববোধ, সেটা কিন্তু তার বাবার ওই যে কাপালিকে খেতে যাওয়ার মধ্য দিয়েই প্রকাশ পায় এবং সেভাবেই তারা বড়দের কাছ থেকে যে গুণগুলো অর্জন করছে দেখে দেখে এটা বোঝা যায়। তাহলে আমরা কি বলতে পারি যে পড়ে পাওয়া গল্পের বালকদের নৈতিকতার দিকটি সততা এবং সৌন্দর্যে ভরপুর, পরিপূর্ণ। এবার পড়ব আমরা 3 নম্বর। পড়ে পাওয়া গল্পে কাপালিক চরিত্রের বর্ণনা দাও। পড়ে পাওয়া গল্পে কাপালিদের দুরবস্থার চিত্র তুলে ধরো। এই দুইটার কিন্তু সেম কাছাকাছি প্রশ্নের উত্তর। কাপালিরা হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর পড়তে গিয়ে আমরা পড়ব যে কাপালিক কারা। কাপালিক হচ্ছে তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। বন্যা যখন হলো পড়ে পাওয়া গল্পে বৈশাখ মাসের শেষের দিকে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে বন্যা হলো। সেবার বন্যা ভীষণ বন্যা হলো, বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে, 2-1টা গরুও দেখা গেল। বিধু সিধু মানে লেখকদের গ্রামের পাশেই নদীর ওপারে ছিল একটি অম্বলপুর গ্রাম। অম্বলপুর চরের মধ্যে ছিল, সেখানে কাপালিরা বাস করত। নদীর চরে তাদের ছোট ছোট ঘরবাড়ি ছিল, চমৎকার চাষাবাদ করত তারা। কুমড়ো, পটল, লাউয়ের মাচা, এইসব এগুলো বিক্রি করে তারা বেশ কিছু পয়সাও পেত। তারপরে
দিয়ে দেখা গেল যে বন্যার তোড়ে তাদের সব কিছু ভেঙে গেল। অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গেল। এই যে সর্বশান্ত হয়ে যাওয়া, সে একটি লোক, তা একদিন লেখক বসে পড়ছিলেন, লেখকের বাবা বসে জমি জামার হিসাব দেখছিলেন। এমন সময় একজন লোক অম্বরপুর থেকে এসে বলল যে আমরা কাপালি, বন্যার তোড়ে আমাদের অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যায় আমরা নিরাশ্রয় হয়ে পড়েছি। নির্বিশখোলা হচ্ছে লেখকের গ্রামের বাড়ি, ওয়ালাদের চালা ঘরে তারা সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বন্যায় না আছে তাদের কাপড়, না আছে ভাত, 2 আড়ি ধান নিয়ে গোয়ালাদের কাছ থেকে কোনো রকম চলছে। সে কাপালি এখানে এসেছিল লেখকের বাবার কাছে একটা চাকরির খোঁজে। মানে তাদের দুরবস্থার যে একেবারে চরমে উঠেছে সেটা আর বলার কথা না। আর এইদিকে এই কাপালির চারিত্রিক বর্ণনা আমরা একটু বলতে পারি যে সে কিন্তু যে টিনের বাক্স, সবুজ রঙের ডবল টিনের বাক্স, যার মধ্যে তার মেয়ের বিয়ের জন্য গয়না গড়িয়েছিল সেটা ছিল, তারপর পটল বিক্রি করার নগদ 50 টাকা ছিল, সেটা যে সে কোথায় হারিয়ে ফেলেছে বলতেই পারে না। এই যে বলতে পারে না, কিন্তু সে এতদিন পর এখানে আসছে, সে কিন্তু কোনো খবর পেয়ে আসে নাই, বা সেই জিনিসের ধন্না দিয়ে সেই জিনিসের জন্য সে কিন্তু কোনো সাহায্য সহযোগিতাও চায় নাই, বরং সে কাজের সন্ধানে এসেছিল। কিন্তু লেখক এবং লেখকের বন্ধুরা তারা এখানে সৎ, দায়িত্বশীল মানসিকতার এবং নৈতিক বোধের পরিচয় দিয়েছে। লোকটির যে গহনা এবং টাকা, নগদ টাকা, সবুজ টিনের বাক্স সমেত বালকেরা পেয়েছিল, কিশোরেরা, সেটা কিন্তু অতি সুন্দরভাবে হস্তান্তরের ঘটনার চিত্র আমরা দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি যে পড়ে পাওয়া গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সার্থক কিশোর উপন্যাস। কিশোরদের সৎ, দায়িত্বশীলতা ও নৈতিকতার দিকটি দিয়ে বিবেচনার দিক থেকে। শেষ হলো বোর্ড প্রশ্নের আলোচনা পর্ব। এবার আমরা কিছু সৃজনশীল নমুনা প্রশ্নের উত্তর দেখব। সৃজনশীল প্রশ্ন আমরা পড়ব, কিন্তু এটা কিন্তু নমুনা হিসেবে পড়ব। এটা কোনো যে হুবহু আসবে তা না, আবার পড়লে লেখার একটা তোমরা ধারণা পাবে, এই আর কি। আগে আমরা এটা পড়ি, এই উদ্দীপকটা। আবির 40 টাকা মূল্যের আইসক্রিম কিনে দোকানিকে 50 টাকার নোট দেয়। দোকানি 60 টাকা ফেরত দিলে আবির দোকানির দেওয়া অতিরিক্ত টাকা সাথে সাথে ফেরত দেয়। দোকানি টাকা ফেরত পেয়ে অত্যন্ত খুশি হয় এবং আবিরের জন্য দোয়া করে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা প্রশ্নে চলে যাই। পড়ে পাওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? এটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। ও বড় হলে উকিল হবে সবাই বলতো, বুঝিয়ে লেখ। প্রশ্ন নম্বর খ এর উত্তর হচ্ছে বিধু কিশোর দলের নেতা। এ গল্পে বিধু, সিধু, নিধু, তিনু এবং লেখক এবং আরও কয়েকজন কিশোরের কথা বলা হয়েছে। এদের মধ্যে বিধুর বয়স একটু বেশি এবং বুদ্ধিতেও সে প্রখর, এজন্য সে দলনেতা। সব কাজে দলের অপর সদস্য তার উপর নির্ভর করে। সেও বিচক্ষণতার সঙ্গে কাজ সমাধা করে। কালবৈশাখীর পূর্বাভাস দান, পড়ে পাওয়া বাক্স ফেরত দেওয়ার জন্য উপযুক্ত কৌশল বের করা মতো কাজগুলো বিধু সহজেই তার বন্ধুদের নিয়ে চমৎকারভাবে করে ওঠে। এই বাক্যটি এবং পরে যখন কাপালিকের কাছে
বাক্সটি ফেরত দেয় তখনও সে কিন্তু একটি কাগজে কাপালিকের স্বাক্ষর রাখে, রসিদ রাখে। তাহলে এই সকল দিক বিবেচনায় এই বাক্যটি বলা হয়েছে যে বিধু চরিত্রের বিচক্ষণতা ও নেতৃত্ব গুণের নির্দেশ দেওয়ার কারণেই এ কথাটি বলে সবাই যে ও বড় হলে উকিল হবে, সবাই বলতো। উদ্দীপকের আবিরের কাজটি পড়ে পাওয়া গল্পের কোন দিক নির্দেশ করে? প্রয়োগমূলক প্রশ্নটা, এটার উত্তর যে উদ্দীপকের আবিরে কি করেছিল আর পড়ে পাওয়া গল্পে কি করেছিল আমরা সেটার তুলনামূলক আলোচনা করব। পড়ে পাওয়া গল্পে লেখক এবং বাদল দুজন মিলে আম কুড়ানোর শেষে সন্ধ্যার কাছাকাছি সময়ে একটা টিনের বাক্স পায় এবং সেই টিনের বাক্সর মধ্যে কি ছিল তারা সেটা যদিও না যা খুলে দেখেনি, কিন্তু সেটার মধ্যে যে ভারী কিছু ছিল, টাকা পয়সা ছিল। ওই ধরনের বাক্সে তখনকার দিনে মানুষ টাকা পয়সা স্বর্ণের অলংকারই রাখতো, সেটা তারা নিশ্চিত ছিল। তারপরও তারা কিন্তু সেটা খুলে দেখেনি। তারা কি করেছিল, সেটাকে সঠিক মালিকের কাছে, সঠিক লোকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তারা পোস্টার লিখে গাছে গাছে দিয়েছিল এবং সেই পোস্টার দেখে কয়েকজন আসছে, তাদের সঠিকভাবে বিচক্ষণতার সাথে তাদের প্রশ্ন করে তাদের দূর করে দেওয়া হয়েছে, ফিরিয়ে দেওয়া হয়েছে। শেষে যার গহনার বাক্সটি ছিল, টাকার বাক্স ছিল, সে যখন আসলো সে কিন্তু সেটার খোঁজে আসেনি, চাকরির খোঁজে এসেছিল। তারপরও কথায় কথায় সে কিন্তু তার দুঃখের কথা বলতে গিয়ে কাপালি বলে ফেলেছিল যে তার এরকম টাকা খোয়া গেছে। তখন কিন্তু এই লেখক বাদল এরা এদের যে বন্ধুর, কিশোরের বন্ধুর দল, এরা কিন্তু তাকে এই একেবারে যথাযোগ্য ইসের মাধ্যমে, মূল্যায়নের মাধ্যমে লোকটাকে বাক্স ফেরত দিয়েছিল। এই ছোট বয়সে তারা যেভাবে এই কাজটা করেছে সেটা কিন্তু প্রশংসার দাবিদার। আর উদ্দীপকে আবির আইসক্রিম কিনতে যে দোকানিকে দিয়েছিল 50 টাকা, কিন্তু দোকানি 100 টাকা ভেবে তাকে কিন্তু আবার 60 টাকা ফেরত দিয়েছিল। তখন সাথে সাথে আবির কিন্তু সেই টাকা লোভ না করে সাথে সাথে বাড়তি টাকাটা দোকানিকে ফেরত দিয়েছিল। দোকানি এতে অত্যন্ত খুশি হয়েছিল। তাহলে আমরা কি দেখি, উদ্দীপকের আবিরের কাজটি পড়ে পাওয়া গল্পের এই যে কিশোরদের মধ্যে যে ভালো কাজের যে উদ্যোগ ছিল সেটারই প্রতিফলন আমরা দেখতে পাই। ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের দোকানি পড়ে পাওয়া গল্পের কাপালি এক সূত্রের গাথা বিশ্লেষণ করো। আসলে পড়ে পাওয়া গল্পে কাপালি যে মন মানসিকতার পরিচয়, কাপালিকের যে মন মানসিকতার পরিচয় আমরা পাই, সেটা কিন্তু পড়ে পাওয়া গল্পে খুব সুন্দর এবং নির্লোভভাবে প্রকাশ পেয়েছে। পড়ে পাওয়া গল্পটি গ্রামের কয়েকজন কিশোরের সততার কাহিনীকে কেন্দ্র করে রচিত হয়েছে। এ গল্পে কাপালি চরিত্রটি গল্পের প্রয়োজনে খুব স্বল্প পরিসরে এসেছে। এই কাপালি সমাজের দরিদ্র শ্রেণীর প্রতিনিধি, যে টাকা ও গয়না সমেত টিনের ক্যাশ বাক্স হারিয়ে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত হয়েছে। আর উদ্দীপকে আমরা দেখি যে একটি ছেলে দোকানে আইসক্রিম কিনতে যে তার কাছে বেশি টাকা চলে আসছিল, দোকানি ফেরত দিয়েছিল, কিন্তু সে কিন্তু সেটা লোভে পড়ে আত্মসাৎ করেনি, বরঞ্চ ফেরত দিয়েছে এবং ফেরত দেওয়ার ফলে কি করে দোকানি তাকে অনেক খুশি হয় এবং তাকে অনেক দোয়া করে। এখানে এই যে কাপালিক যে দরিদ্র শ্রেণীর লোক, সে কিন্তু তার কি করেছিল যে খুবই খুশি হয়েছিল এবং তার যে ডবল টিনের বাক্সটা হারিয়ে গিয়েছিল বন্যায়, সেটা সে পেয়ে তার এই বিপদের সময়ে অনেক বড় উপকার হয়েছে। এতে সে অত্যন্ত খুশি হয় এবং এই কাপালিক উদ্দীপকের দোকানির পড়ে পাওয়া গল্পের কাপালিকের এক সূত্রে গাথা তাদের চিন্তা ভাবনা এবং মন মানসিকতা, এই কথাই আমরা বলতে পারি।
আচ্ছা, আরও একটি নমুনা সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটা আমরা আগে পড়ে নেই। সকালে রাস্তা ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুদার মংলু একটা হ্যান্ডব্যাগ কুড়িয়ে পায়। ব্যাগে 500 টাকার বান্ডেল দেখে। অন্য কোনো চিন্তা না করে সে টাকাসহ ব্যাগটি থানায় জমা দিয়ে আসে। এর বদৌলতে আমরা দেখি কি কি প্রশ্ন আছে আমাদের। বাদলদের গুপ্ত মিটিং কোথায় বসেছিল? বাদলদের গুপ্ত মিটিং বসেছিল বাদলদেরই ভাঙা নাট মন্দিরের এক কোণে। অধর্ম করা হবে না কথাটি কেন বলা হয়েছে? ব্যাখ্যা করো। কুড়িয়ে পাওয়া বাক্সটি মালিককে ফেরত দেওয়ার তাগিদ থেকে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। পড়ে পাওয়া গল্পের কিশোরেরা আম কুড়াতে গিয়ে টাকা ভর্তি একটি ডাবল টিনের বাক্স কুড়িয়ে পায়। প্রাপ্ত অর্থ প্রথমে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তবে অধর্মের কাজ হবে ভেবে পরক্ষণেই তা প্রকৃত মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাক্সটি মালিককে ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে গিয়ে আলোচ্য উক্তিটি করা হয়েছে। প্রশ্ন 3 নম্বর, প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকের দিকটি পড়ে পাওয়া গল্পের যে ঘটনাকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথমে দিকটি পড়ে পাওয়া গল্পের বর্ণিত প্রাকৃতিক বিপর্যয়ের দিককেই নির্দেশ করে। পড়ে পাওয়া গল্পে দেখি বন্যায় নদীর স্রোতে বড় বড় গাছ, গরু, ঘরবাড়ি সব ভেসে গেছে। পটল, লাউ ইত্যাদি সবজি ক্ষেত, খড়ের চালার ঘর সব তলিয়ে ভেসে যাচ্ছে। ফসল থেকে প্রাপ্য অর্থের যোগানও বন্ধ হয়ে গেছে। আর তাই অম্বরপুরের বাসিন্দা কাপালিকদের জীবনে নেমে আসে বিপর্যয়। আর উদ্দীপকে আমরা দেখি পড়ে পাওয়া গল্পে ছোট ছোট কিশোর ছেলেরা একটা ডবল টিনের বাক্স কুড়িয়ে পায় এবং সেটা প্রথমে তারা ভেঙে ফেলতে চায়। সেটার ভিতরে যে টাকা পয়সা আছে সেগুলো তারা নিজেরাই ভোগ করতে চায়, কিন্তু পরক্ষণেই তাদের মনে হয় যে না, এটা ঠিক কাজ হবে না, কারণ যার এটা হারানো গেছে সে নিশ্চয়ই বিপদের মধ্যে আছে। এই কথা ভেবে তারা সেটা প্রকৃত মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করে। এবং উদ্দীপকে আমরা দেখি চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ফিরিয়েও দেয়। আর উদ্দীপকে আমরা দেখি ঝাড়ুদার মংলু একটা রাস্তা ঝাড়ু দিতে যে একটা হ্যান্ডব্যাগ কুড়িয়ে পায় এবং তার মধ্যে 500 টাকার বান্ডেল দেখে সে কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে কিন্তু সেটা থানা জমা দেয়। সে কিন্তু কি করে, ওইটা কিন্তু নিজে আত্মসাৎ করার চিন্তাও মাথায় আনে না। আত্মসাৎ তো দূরের কথা। তাহলে আমরা কি দেখতে পাই যে উদ্দীপকটি পড়ে পাওয়া গল্পের যে ঘটনাকে নির্দেশ করে তা হচ্ছে এই উদ্দীপকের মংলু পড়ে পাওয়া গল্পের কিশোরদের যে মানবিকতা, মন মানসিকতা এবং তাদের যে নৈতিকতা সেটাকে নির্দেশ করে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 4, উদ্দীপকের মংলু পড়ে পাওয়া গল্পের কিশোরদেরই প্রতিনিধি, মূল্যায়ন করো। এখানে সততা ও নৈতিকতার দিক থেকে উদ্দীপকের কিশোরদের কর্মকাণ্ড, পড়ে পাওয়া গল্পের কিশোরদের কর্মকাণ্ডের উদ্দীপকের যে ঝাড়ুদার মংলুর কর্মকাণ্ড পড়ে পাওয়া গল্পের কিশোরদের কর্মকাণ্ডেরই অনুরূপ। পড়ে পাওয়া গল্পের কথক লেখক আর কি, তার বন্ধু বাদল একটি ডবল টিনের ক্যাশ বাক্স কুড়িয়ে পায়। অর্থের লোভ না করে তারা অন্য বন্ধুদের সঙ্গে পরামর্শ করে বাক্সটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তারা এক সময় প্রকৃত মালিককে বাক্সটি ফিরিয়ে দিতে সমর্থ হয়। আর উদ্দীপকের মংলু সে রাস্তা ঝাড়ু দিতে যেয়ে একটি টাকার ব্যাগ পায় রাস্তায় এবং সেটা সে কি করে, কোনোভাবেই সে টাকা খুলে দেখে যে তার মধ্যে 500 টাকার বান্ডেল রয়েছে, কিন্তু কোনো কিছুই চিন্তা করে না সে টাকা ফেরত দিবে কি ফেরত দেবে না, এসব কোনো কিছু চিন্তা করার আগেই সে থানায় যেয়ে পুলিশের কাছে ব্যাগটি জমা দিয়ে আসে। তাহলে আমরা পড়ে পাওয়া গল্প উদ্দীপক বিশ্লেষণ করলে দেখতে পাই যে উভয় ক্ষেত্রে ঘটনা ভিন্ন হলেও
সমধর্মী চেতনাই এখানে প্রকাশ পেয়েছে। অন্যের সম্পদ আত্মসাৎ না করে মালিককে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে দ্বিধাহীন ছিল কিশোররা। এছাড়া তাদের কর্মকাণ্ডে দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। এই কিশোরদের সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধের পরিচয় পাওয়া যায় গল্পটিতে এবং উদ্দীপকে। উভয় ক্ষেত্রে কিশোরদের ঐক্যবদ্ধ হয়ে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ, সার্বিক দিক বিবেচনায় এই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে যে উদ্দীপকের মংলু পড়ে পাওয়া গল্পের কিশোরদেরই প্রতিনিধি। শেষ হলো আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করে সহজে পড়া শিখিকে তোমাদের পাশে থাকার অনুপ্রেরণা দিও। সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।